গল্পের নাম জবাব। গল্পটি লিখেছেন লেখিকা মুনমুন রায়। নাম অতুল দাস, কিন্তু সবার কাছে হাতভাঙা টুলু নামেই পরিচিত। 10 বছর আগের এক বর্ষার রাতে পুলিশ দৌড়াচ্ছিল টুলুর পেছনে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য অন্ধকার জলমগ্ন রাস্তায় দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছিল টুলুও, কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি নিজেকে। গর্তে পা ঢুকে গিয়ে পড়ে গিয়েছিল রাস্তায়। সেদিনই সেই রাতে টুলুর ডান হাতের কনুই চুরচুর করে ভেঙে গিয়েছিল, সেই হাত আর ঠিক হয়নি। টুলুর ডান হাতটা তাই কনুইয়ের পর থেকে নড়বড়ে, ভারী জিনিস তুলতে পারে না, কোনো রকমে হাত পা নাড়িয়ে কথা বলতে পারে মাত্র, খাওয়া দাওয়া সব কিছুই বাঁ হাতে করে। তারপর থেকেই অতুলের নাম হলো হাতভাঙা টুলু। পাড়ার গুলিদার কাছে কাজ করে টুলু। ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার করাই তার কাজ। 15 বছর বয়সে গুলিদার কাছে কাজ শুরু করেছে সে। আগে টুলুদের টালির বাড়ি ছিল। গুলিদার কাছে কাজ শুরু করার পর থেকে টুলুর জীবনে উন্নতি শুরু হয়েছে। আস্তে আস্তে পাকা ঘর হয়েছে, লোহার গেট হয়েছে। গেটের ভেতরে যে 2-6 টাক রাস্তা ছিল তাকেও সুন্দর করে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছে। বাবা মায়ের একমাত্র ছেলে টুলু। বাজারের মধ্যে ফুল বিক্রি করতো টুলুর বাবা। ভোরবেলা ঘুম থেকে উঠে ফুল চুরি করতে বেরোতো টুলুর মা। তবে যেদিন থেকে টুলু রোজগার করতে শুরু করেছে সেদিন থেকে বাবাকে আর ফুল নিয়ে বাজারে বসতে দেয়নি সে। 20 বছর বয়সে পাশের পাড়ার লালির সঙ্গে প্রেম করে বিয়ে করে ফেলল টুলু। এখন টুলু গুলিদার অ্যাসিস্ট্যান্ট। পয়সার অভাব নেই তার। তাদের পাকা বাড়ি, টিভি, ফ্রিজ সব আছে। লালির পরিবার খুশি মনেই মেনে নিল এই বিয়ে। কিন্তু সমস্যা শুরু হলো বিয়ের পরেই। কাজের চাপে সবসময় টুলুর মাথা গরম থাকে, আর রেগে গেলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। সামান্য কথা কাটাকাটি হলেই লালিকে মারধর করতে শুরু করে দেয়। টুলু ড্রিঙ্ক করা বাড়িয়ে দেয়, রাত করে বাড়ি ফেরে, এবং লালি প্রতিবাদ করলেই অকথ্য গালিগালাজ, তার সঙ্গে বেধড়ক মার। চলতে থাকে এমনটাই। এইভাবে 2 বছর কাটালো। লালি আর টুলুর একটি ছেলে হলো এবার। এরপরই একদিন অত্যাচার সহ্য করতে না পেরে ছেলে নিয়ে বাপের বাড়ি চলে গেল লালি। টুলুর বউ চলে যাবার পরে পাড়ার লোক বলল, বেঁচে গেল মেয়েটা। লালি আর শ্বশুর বাড়িতে ফিরে এলো না। এদিকে টুলু গুলিদার কাছে কাজের উন্নতি করল। টুলুর বাড়ি দোতলা হয়ে গেল। হাত ভাঙা টুলু এখন এলাকার ত্রাস। সকলেই ভয় পায় তাকে। পাড়ার ছেলেরা বলে হাত ভাঙা টুলু এখন এলাকার গব্বর। 2 বছর পর সব পেয়েছে, নাম, খ্যাতি, কিন্তু জীবনে একটা ভালো বন্ধু পেল না। এটাই এখন একমাত্র আফসোস টুলুর। ভালো বন্ধুর জন্য মনের মধ্যে ফাঁকা জায়গা তৈরি হতে শুরু করলো টুলুর। এই সময় লালিকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার পরামর্শ দিল গুলিদা। বলল, লালি ভালো মেয়ে, লালি, টুলু আর ছেলে, এতেই টুলুর সুখের সংসার হবে, বন্ধুত্বও হবে এখানেই। কিন্তু গুলিদার এই কথাই রাজি হলো না টুলু। কি করে রাজি হবে? সে এখন কুখ্যাত হাত ভাঙা টুলু। সবাই তাকে রেসপেক্ট করে। এখন সে দরকার হলে ইংরেজিতে কথা বলে, স্যুট প্যান্ট পরে, সানগ্লাস পরে 4 চাকা থেকে যখন নামে তখন সবাই সালাম ঠোকে। এই অবস্থায় সে কোনো সাধারণ গরিবের অশিক্ষিত মেয়েকে লাইফে আনতেই পারে না। এটা তার স্ট্যান্ডার্ডে মানাবে না। সুতরাং লালিকে আর ফিরিয়ে আনা যাবে না। নতুন করে সম্বন্ধ দেখে বিয়ে করতে হবে তাকে। এটাই পরিষ্কার জানিয়ে দিল গুলিদাকে। গুলিদা বলল, তাহলে ফেসবুক করতে হবে। ফেসবুকে প্রচুর বন্ধু আছে, যে কোনো একজনকে বেছে নিয়ে বিয়ে করলেই হবে। এদিকে লালি মানে হাত ভাঙা টুলু সেই নিরীহ বউ ধীরে ধীরে হারিয়ে গেল। লালির পাড়ায় এখন আর কেউ তাকে দেখতে পায় না। লালির বিধবা মা টালির কুঁড়ে ঘরে একাই থাকে। লালি আর তার ছেলে থাকে না এখানে। পাড়ার লোকে বলল, এখানে থাকলে না খেতে পেয়ে মরে যেত মেয়েটা, এখান থেকে পালিয়ে গিয়ে বেঁচেছে তাই। ওদিকে গুলিদার কথা মতো হাত ভাঙা টুলু সারাদিন ফেসবুক করে। ফেসবুক করতে করতেই একদিন হাত ভাঙা টুলুর আলাপ হলো সুপর্ণার সঙ্গে। এই আলাপ ধীরে ধীরে প্রেমে পরিণত হলো। নিজেদের ফোনেই ছবি আদান প্রদান করলো দুজনে। তারপর ফোনে কথা শুরু হলো। এরপরেই একদিন সুপর্ণাকে বিয়ের প্রস্তাব দিল হাত ভাঙা টুলু ওরফে অতুল দাস। সুপর্ণা রাজি হয়ে গেল এই প্রস্তাবে।
যেহেতু টুলুর পেশা স্বাভাবিক নয়, তাই আগে থেকে তার পেশা নিয়ে এত ডিটেলসে বলার বা দেখা করার রিস্ক নেয়নি সে। ভেবেছে বিয়ের প্রস্তাবে রাজি হলে তবেই দেখা করে সুপর্ণাকে বলবে সবটা সে। সুপর্ণা রাজি হয়ে গেছে, তাই তার সঙ্গে দেখা করার তারিখ ঠিক করে ফেলল টুলু। শুভ কাজে দেরি করা ঠিক নয়। পরদিন রবিবার সন্ধ্যাবেলা দেখা করার দিন ঠিক হলো, কিন্তু যেহেতু সুপর্ণা ঘরোয়া মেয়ে, তাই লোকজন দেখে ফেলার ভয় আছে। সেই কারণেই অন্য কোথাও দেখা না করে নিজের পরিচিত জায়গায় দেখা করতে চাইল। রাজি হয়ে গেল টুলু। রবিবার সন্ধ্যাবেলা সুপর্ণার বলে দেওয়া ঠিকানায় পৌঁছে গেল টুলু। সময় লাগলো 2 ঘন্টা। গাড়ি এসে থামলো একটা ফ্ল্যাট বাড়ির সামনে। মনের মধ্যে লজ্জা, ভয়, দ্বিধা এসে জড়ো হলো টুলুর। সুপর্ণার বলে দেওয়া ফ্ল্যাটের সামনে পৌঁছে কলিং বেল বাজালো টুলু। দরজা খুলে গেল। ঘরের ভেতরে প্রবেশ করলো টুলু। তারপর কয়েক সেকেন্ড, এরপরই ঘটে গেল ভয়ঙ্কর সেই ঘটনা। কয়েকজন মানুষ পিছন থেকে এসে জাপটে ধরল টুলুকে। তারপর কাপড় দিয়ে বেঁধে দিল চোখ, মুখের মধ্যে ঢুকিয়ে দিল কিছু কাগজ। তারপরই বেধড়ক মারতে আরম্ভ করলো টুলু ওরফে অতুল দাসকে। মার খেতে খেতে যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলল টুলু। হাসপাতালে যখন জ্ঞান এলো, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেশিরভাগই ভাঙা টুলুর। 2 পা 2 হাতে প্লাস্টার, মাথায় ব্যান্ডেজ, গলায় ব্যান্ডেজ, গোটা শরীরে অসম্ভব মারাত্মক যন্ত্রণা। এক চোখ খুলে শুধু গুলিদাকে দেখতে পেল টুলু। টুলু জানে না তার এই অবস্থা কে করল। সুপর্ণা কে? কেনই বা সে টুলুকে বাড়িতে ডেকে নিয়ে এইভাবে মারল? এইভাবে টুলুকে ঠকালো কেন? একবার সুস্থ হয়ে উঠুক, তারপর সুপর্ণাকে বুঝে নেবে টুলু। দাঁড়িয়ে দাঁড়িয়ে টুলুকে কিছুক্ষণ দেখে চলে গেল গুলিদা। প্রায় 1 বছর পর পুরোপুরি সুস্থ হতে পারল না টুলু। যে হাতটা ভাঙা ছিল সেই হাতটা একেবারেই অকেজো হয়ে গেল। ডান হাত এখন আর নাড়াতে পারে না টুলু। বাঁ হাতে অপারেশন করে 2 রড বসানো আছে, তাই বেশি চাপ দেওয়া যায় না। 2 পায়ের মালাই চাকে অসম্ভব ব্যথা। একটা পা টেনে টেনে হাঁটতে হয়। আগের ব্যবসাপত্র যা ছিল সব যেতে বসেছে, শুধুমাত্র এই শারীরিক অসুস্থতার কারণে। ব্যবসায় সুস্থতা দরকার। এই কাজের মেন ক্যাপিটাল হলো শরীরের সুস্থতা। সেটাই যদি না থাকে, তাহলে টুলুর কাজ থেকে রিটায়ার করাই ভালো। এটা গুলিদার বক্তব্য। এইবার টুলুকে তার বাবা মা বলল লালিকে যেন সে ফিরিয়ে নিয়ে আসে বাড়িতে, কারণ টুলুর দেখভাল লালি ছাড়া আর কেউ করতে পারবে না। এখন টুলু নিজের হাতে খেতে পারে না। খাবার কোনো রকমে চামচ দিয়ে মুখ অবধি তুলতে পারে অতি কষ্টে। হাঁটতে গেলে ক্রাশ নিতে হয়। তাছাড়া বাড়িতে এখন একজন কাউকে দরকার। টুলুর বাবা মাও বৃদ্ধ হয়েছেন। সব দিক বিচার করে এই অসুস্থ শরীরে ক্রাচে ভর দিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরল টুলু। উদ্দেশ্য নিজে গিয়ে লালিকে আর ছেলেকে ঘরে ফিরিয়ে আনবে। অনেক কষ্টে খবর জোগাড় করেছে লালি ছেলেকে নিয়ে আছে তার মামার বাড়িতে। আজ সেখানেই যাচ্ছে টুলু। ফিরিয়ে নিয়ে আসবে দুজনকেই। এবার সে সংসার করবে। ট্রেন থেকে নেমে অটোয় চেপে লালির মামার বাড়িতে যখন পৌঁছলো, তখন সকাল 11টা বাজে। নিজের পরিচয় দিতেই লালির মামা ঘরে এনে বসালো টুলুকে। বলল, খবর পাঠিয়েছি, লালি চলে আসছে, তুমি একটু অপেক্ষা করো। টুলু ভেবেছিল খুবই দারিদ্রতার মধ্যে এসে দেখবে লালিকে। দারিদ্রতার চরম সীমায় নিজের ছেলে আর বউকে দেখবে, এমনটাই ভেবে রেখেছিল টুলু। কারণ বিয়ের আগে সে জানত লালি গরিবের মেয়ে। লালি বেশি দূর পড়াশোনা করেনি, তাই চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনাও নেই। তাই দারিদ্রতার মধ্যে থাকাটাই স্বাভাবিক। লালিরা ছেলে রুগ্ন না খাওয়া চেহারা কল্পনা করতে করতে এখানে এসেছে সে। মনে মনে কষ্টও হচ্ছিল তার, নিজের উপর রাগও হচ্ছিল। কিন্তু মামার বাড়ি দেখে সে ধারণা কেটে গেল। বাড়িঘর স্বাভাবিক, একতলা বাড়ি সুন্দর ছিমছাম। এই বাড়িতে কেউ না খেয়ে থাকবে না, সেটা 100% নিশ্চিত করে বলা যায়। টুলু যেখানে বসে আছে সেখান থেকে বাইরের রাস্তাটা স্পষ্ট দেখা যাচ্ছে। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে লালি এসে দাঁড়ালো বাড়ির সামনে। লালিকে দেখে স্তব্ধ নির্বাক টুলু। কাকে দেখছে সে? বাইকের উপর বসে আছে লালি। বাইকটা চালিয়ে এসেছে সে। স্মার্টলি এখন বাইক থেকে নেমে টুলুর সামনে এসে দাঁড়ালো লালি। পরনে জিন্স আর শার্ট, ঘাড় অবধি চুল স্টাইল করে কাটা,
হাতে মোটা ডায়ালের ঘড়ি, চোখে মুখে শরীরে গ্ল্যামার ফেটে পড়ছে। চেহারা ফিরে গেছে লালির, দেখতে যেন সুন্দর হয়ে গেছে আরও। ঘরে ঢুকে টুলু ঠিক উল্টো দিকে চেয়ারে পায়ের উপর পা তুলে বসল লালি। তারপর গম্ভীর গলায় বলল, কি চাই? নিজের চোখে বিশ্বাস করতে পারছে না টুলু। এই রকম লালিকে কল্পনাতেও আনতে পারেনি সে। কিছুক্ষণ পরেই নিজের কথা খেয়াল হলো। গোটা শরীর ভাঙা, পঙ্গু বিকলাঙ্গের মতন ক্রাশ নিয়ে বসে আছে সে লালির সামনে। হীনমন্যতায় চলে এলো মুহূর্তের মধ্যে। তবু এখানে আসার যে উদ্দেশ্য সেটা এবার বলতেই হবে তাকে। এই সময় লালি আবার জিজ্ঞেস করল, কিছু বলতে এসেছ নিশ্চয়ই? এবার টুলু বলল, ছেলে কত বড় হলো, কেমন আছে সে? লালি বলে, 3.5 বছর বয়স হলো, ভালোই আছে, খারাপ থাকবে কেন? টুলু জানতে চায়, তুমি বাইক চালানো শিখেছ? লালি বলে, এটা আমার ব্যবসা। বাইকে করে মানুষকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে আমি রোজগার করি, রাতে সেলাই করি। এখানে এসে মামার এই পুরনো বাইকটা আমার উপকার করেছে। তাছাড়া আরও কিছু টুকটাক কাজ, যেমন লোকের বাড়িতে রাত্রের ডিনারে রুটি তরকারি মাংস এইসব সাপ্লাই করি। এটা আমি আর মামি করি, তবে যা করি সৎ উপায়ে রোজগার করি। টুলু জানায়, তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম। এবার হেসে ফেলল লালি, বলল, বাথরুমে নিয়ে যাওয়ার লোক নেই বুঝি? টুলু কিছু উত্তর দিতে যাবে তার আগেই লালি বলল, যাব না, বাড়ি চলে যাও। আমি চাই না ছেলে তোমাকে দেখুক। ছেলে বড় হলে যদি তোমাকে দেখতে চায় তখন সে তোমার বাড়িতে যাবে, এখন তুমি যাও। লালির কথাবার্তায় আলাদাই পার্সোনালিটি লক্ষ্য করল টুলু। ইতিমধ্যেই অসুস্থ শরীরে নানা যন্ত্রণা শুরু হয়েছে টুলুর। একা ফিরতে হবে তাকে। যন্ত্রণা বাড়লে হাঁটতে পারবে না সে। তাই এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো টুলু। বলল, আচ্ছা, আমি তাহলে আসছি। আর কখনো আসবো না তোমাদের কাছে। ছেলেকে একবার দেখার ইচ্ছে ছিল, কিন্তু বাবা হওয়ার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। তাছাড়া আমিও চাই না ছেলে আমাকে এইভাবে দেখুক। ভালো থাকো, সুস্থ থাকো তোমরা। কথাগুলো বলা শেষ করেই দরজার দিকে এগিয়ে যেতে শুরু করলো টুলু। ঠিক তখনই শুনতে পেল লালি বলছে, তোমার ফোন বাজছে। বুক পকেটে ফোন ছিল। দাঁড়িয়ে পড়ল টুলু। ফোন ধরার আগেই একবার পিছন ফিরে লালির দিকে তাকালো। সঙ্গে সঙ্গে চমকে গেল। লালির মুখের এক্সপ্রেশন পাল্টে গেছে হঠাৎই। লালির চোখে মুখে অদ্ভুত হিংস্র হাসি। বুক কেঁপে উঠল টুলুর। এই হাসির মানে কি? পকেট থেকে ফোন বের করে দেখল সেই সুপর্ণা ফোন করেছে। মনে মনে উত্তেজিত হয়ে উঠল টুলু। সুস্থ হয়ে ওঠার পর কিছুতেই সুপর্ণার সঙ্গে যোগাযোগ করতে পারেনি টুলু, কারণ সুপর্ণা টুলুকে ব্লক করে রেখে দিয়েছিল তার ফোনে। আজ এতদিন পরে কেন ফোন করছে সে? এই অবস্থায় এখানে দাঁড়িয়ে সুপর্ণার ফোন রিসিভ করা যাবে না। আবার তাকালো লালির দিকে। লালির ঠোঁটে একই রকম হিংস্র হাসি। এবার লালি বলল, যাতে আমার গলা চিনতে না পারো তাই ফোনের স্পিকারে কাপড় জড়িয়ে গলা সরু করে কথা বলেছি। আমি তোমার সেই সুপর্ণা। এই কথা শোনার জন্য টুলু বেঁচে আছে। ঈশ্বরের দেওয়া এটা টুলুর জীবনের হয়তো শ্রেষ্ঠ সারপ্রাইজ হয়ে থাকলো। টুলুর মনের আর শরীরের যন্ত্রণা বেড়ে চলেছে একই রকম স্পিডে, তাই কথা বলার আর দাঁড়ানোর ক্ষমতাও ক্রমশ হ্রাস পেয়ে আসছে তার। টুলুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সুপর্ণা আবার বলতে আরম্ভ করলো, আমি জানতাম ফেসবুকে নতুন বউয়ের ট্রাই তুমি নেবে। তোমাকে শাস্তি দিতে না পারলে মরেও শান্তি পেতাম না। টুলুর মনে হলো ইলেকট্রিক শক লাগছে তার। কোনো রকমে বলল, শেষ পর্যন্ত তুমি? লালি বলল, তুমি আমাকে ছেলের সামনে মারধর করতে, অকথ্য গালিগালাজ করতে। ওখান থেকে পালিয়ে না এলে আমি মরে যেতাম। তোমার গুলিদাকে আমি অনেক টাকা দিয়েছি মেরে তোমার হাত পা ভেঙে দেওয়ার জন্য। তার জন্য অবশ্য এখানে মামার বাড়ির সম্পত্তি থেকে পাওয়া আমার মায়ের একটা জমি বিক্রি করে দিতে হয়েছে আমাকে। তুমি তো জানো গুলিদা অনেক পয়সা নেয়। শুধু বলেছিলাম মেরে না ফেলতে। মেরে ফেললে তোমার সঙ্গে আর দেখা হতো না আমার, তাই বাঁচিয়ে রাখার জন্য টাকা বেশি দিতে হয়েছে। লালির পুরো কথা দাঁড়িয়ে শোনার সাহস আর নেই টুলুর। বাড়ি ফিরতে হবে তাকে। গোটা শরীর যন্ত্রণায় ফেটে যাচ্ছে তার। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।